আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি সিরিজের অন্য ভুবনের তৃতীয় এবং সর্বশেষ পর্ব। আজকে অন্য ভুবনের আমরা সর্বশেষ কাহিনী পর্যন্ত জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আগের দুটো পর্ব যেখান থেকে শেষ হয়েছিল, এই পর্বে তারপরে থেকে শুরু করছি। মিসির আলি সারাদিন ঘুমুলেন। দুপুরে একবার ঘুম ভেঙেছিল, মাথায় অসহ্য যন্ত্রণা। তিনি পরপর 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার বিছানায় গড়িয়ে পড়লেন। যখন জাগলেন তখন বেশ রাত। বিছানার পাশে উদ্বিগ্ন মুখে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। একজন বেটে মতো লোক আছে, হাতে স্টেথোস্কোপ। নিশ্চয়ই ডাক্তার। দরজার পাশে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে নিজাম। বোঝাই যাচ্ছে সে বেশ ভয় পেয়েছে। বরকত সাহেব বললেন, এখন কেমন লাগছে? ভালো। মিসির আলি উঠতে চেষ্টা করলেন। ডাক্তার সাহেব বললেন, নড়াচড়া করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার ব্লাড প্রেশার অ্যাবনর্মালি হাই। তিনি কিছু বললেন না। নিজেকে খাপ খাইয়ে নিতে তার সময় লাগছে। ঘুম ঘুম ভাবটা ঠিক কাটছে না। ডাক্তার সাহেব বললেন, হাই প্রেশারে কতদিন ধরে ভুগছেন? প্রেশার ছিল না, হঠাৎ করে হয়েছে। যে জিনিস হঠাৎ আসে তা হঠাৎই যায়। কি বলেন? না না, খুব সাবধান থাকবেন। আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম। বরকত সাহেবকে বলছিলাম হাসপাতালে ট্রান্সফার করার জন্যে। সত্যি করে বলুন, এখন কি বেটার লাগছে? লাগছে। আগের মতো খারাপ লাগছে না। ডাক্তার গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, হঠাৎ করে এরকম হাই প্রেশার হবার তো কথা নয়, খুব আনইউজুয়াল। তিনি একগাদা ওষুধপত্র দিলেন। যাবার সময় বারবার বললেন, রেস্ট দরকার, কমপ্লিট রেস্ট। কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। একটা ঘুমের ওষুধ দিয়েছি, খেয়ে টানা ঘুম দিন। ভোরে এসে আমি আবার প্রেশার মাপব। বরকত সাহেব বললেন, আপনি তো সারাদিন কিছু খাননি। এখন খাবো, গোসল সেরে খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছে। আপনি কি দয়া করে খাবারটা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করবেন? নিশ্চয়ই করব। আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। মিসির আলি বললেন, আজ না, আমি আগামীকাল কথা বলবো। ঠিক আছে, আগামীকাল। বরকত সাহেব ঘর থেকে বেরোতে গিয়েও থমকে দাঁড়ালেন। নিচু গলায় বললেন, আপনার কষ্ট হলো খুব। আমি লজ্জিত। আপনার লজ্জিত হবার কিছুই নেই। আপনি এ নিয়ে ভাববেন না। দীর্ঘ স্নানের পর মিসির আলি সাহেবের বেশ ভালোই লাগলো। ক্লান্তির ভাব নেই। মাথায় সূক্ষ্ম যন্ত্রণা আছে, তবে তা সহনীয়, এবং মনে হচ্ছে গরম 1 কাপ চা খেলে সেরে যাবে। খাবার নিয়ে এলো নিজাম। মিসির আলি লক্ষ্য করলেন, নিজাম তাকে বারবার আর চোখে দেখছে। তার চোখে সীমাহীন কৌতূহল। সম্ভবত সে কিছু বলতে চায়, সাহস পাচ্ছে না। মিসির আলি ভারী গলায় ডাকলেন, নিজাম। জি স্যার। তুমি কেমন আছো? জি স্যার, ভালো। তিন্নি তোমাকে কখনো মাথা ব্যথা দেয়নি? নিজাম চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। সহজভাবে ভাত তরকারি এগিয়ে দিতে লাগলো। কথা বলছো না কেন নিজাম? কি বলবো স্যার? ওই যে জিজ্ঞেস করলাম, তিন্নি তোমাকে মাথা ব্যথা দেয় কি না? আমার ধারণা সবাইকেই মাঝে মাঝে দেয়, ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলছেন।
তোমাকেও দিয়েছে? জি স্যার, কবার দিয়েছে? অনেকবার। তবু তুমি এ বাড়িতে পড়ে আছো কেন? চলে যাচ্ছ না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ওর অসুখ ভালো করবার জন্য এসেছি, কাজেই ওর সম্পর্কে সব কিছু আমার জানা দরকার। তোমরা যদি না বলো তাহলে আমি জানবো কি করে? কি জানতে চান স্যার? মানুষকে কষ্ট দেবার এই ব্যাপারটা ও কবে থেকে শুরু করেছে? 3 বছর ধরে হচ্ছে। প্রথম কিভাবে এটা শুরু হলো তোমার মনে আছে? জি আছে। রহিমা তিন্নি আপার জন্যে দুধ নিয়ে গিয়েছিল। তিন্নি আপা খাচ্ছিল না। তখন রাগের মাথায় রহিমা তিন্নি আপাকে একটা চড় দেয়। তারপরেই শুরু হয়। রহিমা চিৎকার করতে থাকে, গড়াগড়ি করতে থাকে, ভয়ঙ্কর কষ্ট পায়। রহিমা কি এখনো কাজ করে এ বাড়িতে? জি। এরকম কষ্ট কি সে আরও পেয়েছে? জি স্যার। তবু সে এ বাড়িতে পড়ে আছে, চলে যায় না কেন? নিজাম জবাব দিল না। মিসির আলি লক্ষ্য করলেন, এই প্রশ্নটির জবাব নিজাম এড়িয়ে যাচ্ছে। এত কষ্টের পরও কাজের মানুষগুলি এখানেই আছে। তার কি কারণ হতে পারে? হয়তো অনেক বেশি বেতন দেয়া হচ্ছে, যে কারণে থাকছে। কিন্তু এটা বলতে কোনো আপত্তি থাকার কথা নয়। তুমি বেতন পাও কত নিজাম? জি, মাসে 150 টাকা আর কাপড় চোপড়। মিসির আলির মনে হলো এটা এমন কোনো বেশি বেতন নয়, কাজে এরা যে এখানে পড়ে আছে নিশ্চয়ই তার অন্য কারণ। নিজাম, জি স্যার। তুমি কি আমাকে চা খাওয়াতে পারো? নিয়ে আসছি স্যার। আর শোনো, রহিমার সঙ্গে আমি কথা বলতে চাই, ওকে পেলে বলবে আমার কথা। জি আচ্ছা। নিজাম চট করে চা নিয়ে এলো। লোকটি করিতকর্মা। চাটা হয়েছেও চমৎকার। চুমুক দিতে দিতেই মাথার যন্ত্রণা প্রায় সেরে গেল। চিনি লাগবে স্যার? না, লাগবে না। খুব ভালো চা হয়েছে নিজাম। বসো তুমি, টুলটায় বসো, কথা বলি। নিজাম বসল না, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। মিসির আলি বললেন, তিন্নির মধ্যে আর কি অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছ? নিজাম মাথা চুলকাতে লাগলো। মিসির সাহেব বললেন, ভালো করে চিন্তা করে বলো, সে এমন কিছু কি করে যা আমরা সাধারণত করি না? তিন্নি আপা রোদের মধ্যে বসে থাকতে ভালোবাসেন, তাই নাকি? জি স্যার, জ্যৈষ্ঠ মাসের রোদেও তিন্নি আপা সারাদিন ছাদে বসে থাকেন। এছাড়া আর কি করে? আর কিছু না। মনে করতে চেষ্টা করো, হয়তো কোনো ছোট ব্যাপার তোমার কাছে হয়তো এর কোনো মূল্যই নেই, কিন্তু আমার কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে। বুঝতে পারছো কথা? জি স্যার। রাত 1টার দিকে মিসির আলি তিন্নির আঁকা ছবিগুলো নিয়ে বসলেন। সব মিলিয়ে 5টি ছবি। প্রতিটি ছবি গাছ বা গাছ জাতীয় কিছুর। বেশিরভাগ গাছ লতানো। গাছের রং হলুদ থেকে লালের মধ্যে, সবুজের কিছুমাত্র ছোঁয়া নেই। তিন্নি হলুদ এবং লাল রং দিয়ে ছবি আঁকলো কেন? সম্ভবত তার কাছে সবুজ রং ছিল না। অবশ্যই শিশুরা অদ্ভুত রং ব্যবহার করতে ভালোবাসে। তার এক ভাগ্নি মানুষ আঁকে আকাশি নীল রঙে, মানুষের চোখে দেয় গাঢ় লাল রং। অবশ্য এই 5টি ছবি শিশুর আঁকা ছবি বলে মনে হচ্ছে না। শিশুরা এত চমৎকার আঁকে না। একটি ছবিতে দেখা যাচ্ছে ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড়। কোনো শিশু, তার সে যত প্রতিভাবান শিশুই হোক, এরকম নিখুঁত ঝড়ের ছবি আঁকতে পারবে না। ছবি দেখে মনে হয় ঝড়ের সময়টায় এই ছবির শিল্পী উপস্থিত ছিল। হাওয়ার যে ঘূর্ণে উড়েছে তাও সে লক্ষ্য করেছে। মিসির আলি সাহেব মনে মনে একটি থিওরি দাঁড় করাতে চেষ্টা করলেন। তিনি ভাবতে চেষ্টা করলেন, ছবিগুলি কোনো শিশুর মন গড়া ছবি নয়, কল্পনার ছবি নয়। এই গাছ, এই ঝড়
বাতাসের এই ঘূর্ণি ছবির শিল্পী দেখেছে। যদি তাই হয়, তাহলে এই গাছগুলি কি পৃথিবীর গাছে সবুজ রং থাকবে। ছায়াতে জন্মানো কিছু কিছু হলুদ গাছ তিনি দেখেছেন, কিন্তু এরকম কড়া সূর্যের আলোয় হলুদ গাছ তিনি দেখেছেন বলে মনে করতে পারলেন না। প্রতিটি ছবিতে দুটি সূর্য, গনগনে সূর্য। এর মানে কি পৃথিবীর কোনো ছবিতে দুটি সূর্য থাকবে না? তাহলে কি এই থিওরি দাঁড় করানো যায় যে ছবিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা অন্য কোনো গ্রহের? তা কেমন করে হয়? তিনি অন্য কোনো গ্রহের মেয়ে? এই যুক্তি হাস্যকর। তিনি পৃথিবীরই মেয়ে, এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। এই গ্রহের মেয়ে হয়ে বাইরের একটি গ্রহের ছবি সে কেন আঁকছে, কিভাবে আঁকছে? মিসির আলি গম্ভীর মুখে দ্বিতীয় সিগারেটটি ধরালেন। সব কেমন জট পাকিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ছকে ফেলা যাচ্ছে না। তিনি সিগারেট টানতে টানতে বারান্দায় এসে দাঁড়ালেন এবং ভাবতে চেষ্টা করলেন, এইসব অল্প বয়সী একটি মেয়ের কল্পনার ছবি, এর বেশি কিছু নয়। মেয়েটির কল্পনা শক্তি খুব উচ্চ পর্যায়ের, যার জন্যে সে এত চমৎকার কিছু ছবি আঁকতে পারছে। ভোরবেলায় তাকে জিজ্ঞেস করতে হবে। মিসির আলির ঠান্ডা লাগছে, হু হু করে বইছে উত্তুরে হাওয়া। কিন্তু এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে। চারদিক খুব চুপচাপ, আকাশে চাঁদ থাকায় চমৎকার জ্যোৎস্না হয়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না ভেঙে ভেঙে পড়ছে। কি অপূর্ব একটি দৃশ্য! মিসির আলি নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে একটা ঝাঁকড়া জাম গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। ঠিক তখন অদ্ভুত একটি ব্যাপার হলো। তিনি স্পষ্ট শুনলেন, তিন্নি বলছে, কি আপনার ঘুম আসছে না? তিনি আশেপাশে কাউকে দেখলেন না, দেখার কথাও নয়। এই নিশিরাত্রিতে তিনি নিশ্চয়ই নিচে নেমে আসেনি। তিনি বললেন, কে কথা বলল? মিসির আলি খিলখিল হাসির শব্দ শুনলেন। এর মানে কি? তিন্নির হাসি কোত্থেকে ভেসে আসছে। মিসির আলি বললেন, তুমি তিন্নি? হ্যাঁ। কোত্থেকে কথা বলছো? আপনি এত বুদ্ধিমান, অথচ কোত্থেকে কথা বলছি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না। তুমি কোথায়? আমি আমার ঘরেই আছি। কোথায় আবার থাকবো? মিসির আলি একটা বড় ধরনের চমক পেলেন। মেয়েটি তার ঘর থেকেই কথা বলছে। সেসব কথা তিনি পরিষ্কার শুনছেন। টেলিপ্যাথিক যোগাযোগ। অদ্ভুত তো। মেয়েটিও নিশ্চয়ই তার কথা শুনতে পাচ্ছে। মেয়েটির সঙ্গে কথা বলার জন্যে নিশ্চয়ই চেঁচাতে হবে না। মনে মনে ভাবলেন, তিন্নি বুঝবে। মিসির আলি কথা বলা শুরু করলেন। এরকম অদ্ভুত কথোপকথন তিনি আগে কখনো করেননি। মিসির আলি, কেমন আছো তিন্নি? তিন্নি, ভালো। মিসির আলি, এখনো জেগে আছো? তিন্নি, হ্যাঁ আছি। মিসির আলি, কেন? তিন্নি, আমারও আপনার মতো ঘুম আসছে না। মিসির আলি, রোজই জেগে থাকো? তিন্নি, মাঝে মাঝে থাকি। মিসির আলি, তোমার ছবিগুলি বসে বসে দেখলাম। তিন্নি, আমি জানি। মিসির আলি, খুব সুন্দর হয়েছে। তিন্নি, তাও জানি। মিসির আলি, এগুলি কোথাকার ছবি? তিন্নি, বলবো না। মিসির আলি, কেন, বলতে অসুবিধা কি? তিন্নি, বলতে ইচ্ছে হচ্ছে না। মিসির আলি, ছবিতে দেখলাম দুটি সূর্য। তিন্নি, হ্যাঁ দুটি। মিসির আলি, দুটি কেন? তিন্নি, দুটি থাকলে আমি কি করব? একটা আঁকবো। কথাবার্তা এই পর্যন্তই। মিসির আলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু আর কোনো যোগাযোগ হলো না। তিনি বেশ কয়েকবার ডাকলেন, তিন্নি, তিন্নি। কোনো জবাব নেই। মিসির আলি নিজের বিছানায় ফিরে এলেন। ঘুম চটে গিয়েছে, শুয়ে থাকার কোনো মানে হয় না। তিনি আবার ছবি নিয়ে বসলেন। যদি নতুন কিছু বের হয়ে আসে,
যে মাটির উপর গাছগুলি দাঁড়িয়ে আছে তার রং কি? আকাশের রং কি? গাছপালার ফাঁকে কোনো কীটপতঙ্গ আছে কি? যদি থাকে তাদের রং কি? আপনি এখনো জেগে আছেন? তিনি চমকে উঠলেন। তিনি আবার কথা বলা শুরু করেছে। হ্যাঁ, এখনো জেগে আছি। তোমার ছবি দেখছি। কেন দেখছেন? একবার দেখাও যা, 100 বার দেখাও তা। ওহ, তুমি ঠিক বললে না। প্রথমবার অনেক কিছু চোখে পড়ে না। আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুম আসছে না। আমি কিন্তু আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। পারো নাকি? হ্যাঁ, পারি। দেব? না, তার দরকার নেই। তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। তাহলে কথা বলুন। আমার সঙ্গে তুমি যেভাবে কথা বলছো, অন্যদের সঙ্গেও কি সেইভাবে কথা বলো? না। কেন বলো না? বলতে ইচ্ছা করে না। মিসির আলি চেষ্টা করতে লাগলেন আজেবাজে প্রশ্নের ফাঁকে ফাঁকে দু একটি জরুরি প্রশ্ন করে খবরাখবর বের করে আনতে। কিন্তু মেয়েটি খুব সাবধানী। সে অনায়াসে ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছে। তবে এর মধ্যে একটি হচ্ছে, তিন্নি শুধু মানুষ নয়, পশুদের সঙ্গেও যেমন বেড়াল যোগাযোগ করতে পারে। মিসির আলি জিজ্ঞেস করলেন, বেড়াল তোমার কথা বুঝতে পারে? পারে। তুমি ওর কথা বুঝতে পারো? বেড়াল কোনো কথা বলে না, তবে সে যা ভাবে তা বুঝতে পারি। অবশ্য সব সময় পারি না। কখন কখন পারো। তা জেনে আপনি কি করবেন? আপনি কি বেড়াল? তিন্নি খিলখিল করে হাসতে লাগলো। মিসির আলি রোমাঞ্চ বোধ করলেন। মেয়েটি নিজের ঘরে বসে হাসছে, অথচ তিনি কি স্পষ্ট শুনতে পাচ্ছেন। তিন্নি, বলুন। এই যে তুমি কথা বলছো, আমি শুনছি। আচ্ছা, এ বাড়িতে অন্য যারা আছে তারা কি শুনছে? তারা শুনবে কিভাবে? আমি কি তাদের সঙ্গে কথা বলছি? তাও তো ঠিক। আচ্ছা, ধরো কাল ভোরে আমি যদি অনেক দূরে চলে যাই, 3-4 মাইল দূরে কিংবা তার চেয়েও দূরে, তখনও কি তুমি আমার কথা শুনতে পারবে? তিন্নি বিরক্ত হয়ে বলল, আপনার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করছে না। আমি আর কথা বলবো না। মিসির আলি বললেন, শুভ রাত্রি তিন্নি। তার কোনো জবাব তিনি শুনতে পেলেন না। মাথার যন্ত্রণাটা আবার ফিরে এসেছে। শরীরটা হালকা লাগছে। মিসির আলি ডাক্তারের দিয়ে যাওয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। ঘুম ভালো হলো না। আজে বাজে স্বপ্ন দেখলেন। বেশ কয়েকবার ঘুম ভেঙেও গেল। 6 শীতের ভোরবেলায় ময়মনসিংহ শহর মিসির আলির বেশ লাগলো। তিনি অন্ধকার থাকতেই জেগে উঠেছেন। একটা উলের চাদর গায়ে দিয়ে শহর দেখতে বের হয়েছেন। আজ আর দারোয়ান তাকে বাধা দেয়নি। গেট খুলে দিয়েছে এবং হাসিমুখে বলেছে, এত সকালে কই যান? সম্ভবত বরকত সাহেব দারোয়ানকে কিছু বলেছেন। সব মফস্বল শহর দেখতে একরকম, তবু এই শহরটি ব্রহ্মপুত্র নদীর জন্যই বোধহয় একটু আলাদা। কিংবা কে জানে, ভোরবেলার আলোর জন্যই হয়তো এরকম লাগছে। মিসির আলি হেঁটে হেঁটে নদীর পাড়ে চলে গেলেন। নদী শুকিয়ে এতটুকু হয়েছে। চিনির দানার মতো সাদা বালির চর পড়েছে। অদ্ভুত লাগছে দেখতে। মর্নিং ওয়াকে বের হয়েছে। এরকম বেশ কয়েকটি দল পাওয়া গেল। সবই বুড়োর দল। জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ শরীরের জন্য তাদের মমতা জেগে উঠেছে। এসব অপূর্ব দৃশ্য আরো কিছুদিন দেখতে হলে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। মিসির আলি নদীর পাড় ধরে দ্রুত হাঁটতে লাগলেন। তাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো উদ্দেশ্য আছে। তিনি কিছু একটা করতে চান, কিন্তু তার মনে কোনো গোপন উদ্দেশ্য ছিল না। ভোরবেলায় নদীর পাড়ের একটি ছোট শহর দেখতে ভালো লাগছে। এই যা।
মাইল 2 হাঁটার পর খানিকটা ক্লান্তি বোধ করলেন। বয়স হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো পরিশ্রম করতে পারেন না। ঘড়িতে 6টা বাজছে। এখন উল্টো পথে হাঁটা শুরু করা দরকার। বরকত সাহেব নিশ্চয়ই ভোরের নাশতা নিয়ে অপেক্ষা করছেন। একটা খেয়াঘাট দেখা যাচ্ছে। খেয়াঘাটের পাশে বেঞ্চি পেতে সুন্দর একটা চায়ের দোকান। মিসির আলি বেঞ্চিতে বসে চায়ের কথা বললেন। সিগারেট খাবার ইচ্ছা হচ্ছে, কিন্তু প্যাকেট ফেলে এসেছেন। চা শেষ করবার পর লক্ষ্য করলেন, শুধু সিগারেট নয়, মানি ব্যাগও ফেলে এসেছেন। তার অস্বস্তির সীমা রইল না। তিনি প্রায় ফিসফিস করে বললেন, আগামীকাল ভোরবেলা 4 পয়সা দিয়ে যাব। আমি ভুলে মানিব্যাগ ফেলে এসেছি, আপনি কিছু মনে করবেন না। চায়ের দোকানি দাঁত বের করে হাসল, যেন খুব মজার একটা কথা শুনছে। কোনো অসুবিধা নেই, দরকার হলে আরেক কাপ খান। মিসির আলি সত্যি সত্যি আরেক কাপ চা খেলেন। অল্প অল্প রোদ উঠেছে। রোদে পা মেলে জ্বলন্ত উনুনের সামনে একটা হাত মেলে দিয়ে চা খেতে বেশ লাগছে। মিসির আলি হাসি মুখে বললেন, দোকান আপনার কেমন চলে? লোকজন তো দেখি না। দোকান চলে না, বেকাকে কেনাবেচা নাই, মানুষজন নাই, চাকে খাইব কোন? ভালো জায়গায় গিয়ে দোকান করেন, যেখানে লোকজন আছে। দাড়িওয়ালা লোকটি হাসি মুখে বলল, মনের টানে পইরা আছি, জায়গাটা বড় ভালো লাগে, মায়া পইরা গেছে। একবার মায়া পড়লে যাওন মুসিবত। মিসির আলি চমকে উঠলেন। এই বুড়োর কথা একটা সূত্র পাওয়া যাচ্ছে। তিনি বুঝতে পারছেন কেন এত কষ্টের পরও নিজাম বা রহিমা ও বাড়িতে পড়ে আছে। সেখানেও মায়া ব্যাপারটাই কাজ করছে। এই মায়া তৈরির ব্যাপারে তিন্নিরও নিশ্চয়ই একটা ভূমিকা আছে। মায়া জাগিয়ে রাখছে তিন্নি, কেউ তা বুঝতে পারছে না। মানুষের সমস্ত আবেগ এবং অনুভূতির কেন্দ্রবিন্দু মস্তিষ্ক। মেয়েটি সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজেই। মিসির আলির মনে হলো, এই মেয়েটি একই সঙ্গে দুটি কাজ করে। আশপাশের লোকজনদের একটু দূরে সরিয়ে রাখে, আবার টেনে রাখে নিজের দিকে। মেয়েটি নিজের সব ক্ষমতাও সবাইকে দেখাচ্ছে না। যেমন ধরা যাক, দূর থেকে কথোপকথনের ক্ষমতা। এর খবর এ বাড়ির অন্য কেউ জানে না, কিন্তু কেন জানে না? কেন এই মেয়েটি এইসব তথ্য গোপন রেখেছে? আবার পুরোপুরি গোপনও রাখছে না, তার কাছে প্রকাশ করেছে। কেন করেছে? আশঙ্কা কেন? এর উত্তর বের করতে হবে। একটির পর একটি তথ্যকে সাজাতে হবে, একটি ছকের মধ্যে ফেলতে হবে। মিসির আলি চিন্তিত বোধ করলেন। নিজের অজান্তেই আরেক কাপ চা চাইলেন। চায়ের দোকানে খুশি মনে চা ছাকতে বসল। আমি কাল সকালেই দাম দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। 3 কাপ চায়ের লাগেন ফতুর হইতাম না। আমরা ময়মনসিংহের লোক, আমরার কলজা বড়। নাম কি আপনার? রশিদ। আচ্ছা ভাই রশিদ, আপনার কাছে সিগারেট আছে? সিগারেট নাই, বিড়ি আছে, খাইবেন? দেন দেখি একটা। মিসির আলি চিন্তিত মুখে বিড়ি টানতে লাগলেন। বেলা বাড়ছে, তার খেয়াল নেই। অনেক কাজ পড়ে আছে সামনে, কাজ গোছাতে হবে। কিভাবে গোছাতে হবে তা পরিষ্কার বুঝতে পারছেন না। এ বাড়ির প্রতিটি মানুষকে জেরা করতে হবে, এলোমেলো প্রশ্ন উত্তর নয়, পুঙ্খানুপুঙ্খ জেরা। তিন্নির মার সম্পর্কে খোঁজ নিতে হবে, ভদ্রমহিলার চিঠিপত্র, ডায়েরি, এইসব দেখতে হবে। ভালোভাবে জানতে হবে তিনি মেয়ে সম্পর্কে কি ভাবতেন। মায়েরা অনেক কিছু বুঝতে পারে। কি ভাবেন? মিসির আলি চমকে উঠে বললেন, কিছু ভাবি না ভাই, চায়ের জন্যে ধন্যবাদ। কাল সকালে আমি আবার আসব। জি আচ্ছা, আপনি ময়মনসিংহের লোক না মনে হইতেছে। জি না, আমি ঢাকা থেকে এসেছি। কুটুমবাড়ি? জি, কুটুমবাড়ি।
7। তোমার নাম রহিমা? জি। ভালো আছো রহিমা? জি, আল্লাহ তাআলা যেমন রাখছে। রহিমা লম্বা একটা ঘোমটা টানল। এই লোকটি তার কাছে কি জানতে চায় তা সে বুঝতে পারছে না। সে তো কিছুই জানে না, তাকে কিসের এত জিজ্ঞাসাবাদ? তিন্নির আব্বা বলে দিয়েছেন উনি যা জানতে চান সব বলবে, কিছুই গোপন করবে না। এও এক সমস্যা, গোপন করার কি আছে? রহিমা: জি। দেশের বাড়িতে তোমার কে কে আছেন? এক মাইয়া আছে। মেয়েকে দেখতে যাও না? জি যাই। শেষবার কবে গিয়েছিলে? 3 বছর আগে। এই 3 বছর যাওনি কেন? রহিমা চমকে উঠল, তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে, যেন সে নিজেই গভীর চিন্তায় পড়ে গেছে। কেন যায়নি? মেয়ে যাবার জন্যে বলে না? জি বলে, তবু যেতে ইচ্ছা করে না, তাই না? রহিমা চুপ করে রইল। মিসির আলি বললেন, তিন্নির মাকে তো তুমি দেখেছ, তাই না? জি। কেমন মহিলা ছিলেন? খুব ভালো, এমন মানুষ দেখি নাই। খুব সুন্দর আছিল। কীরকম ব্যবহার? কাউরে রাগ হয়ে কথা কয় নাই। ওই ভদ্রমহিলার মধ্যে তিন্নির মতো কোনো কিছু মিল ছিল কি? জি না, বড় ভালো মানুষ ছিল। ইনার কথা মনে হইলে চোখে পানি আসে। রহিমা সত্যি সত্যি চোখ মুছল। মিসির আলির আর কিছু জিজ্ঞেস করার ছিল না। অন্যদের কাছ থেকে তেমন কিছু জানা গেল না। বাড়ির দারোয়ানের একটি কথা অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ। সে বলছে তিনি ছোটবেলায় খুব ছোটাছুটি করত, বাগানে দৌড়াতো। যতই সে বড় হচ্ছে ততই তার ছোটাছুটি কমে যাচ্ছে। এখন বেশিরভাগ সময় সে ছাদে হাঁটাহাঁটি করে কিংবা চুপচাপ বসে থাকে। তুমি কদিন ধরে এ বাড়িতে আছো? জি, অনেক দিন। ছুটি ছাটায় দেশের বাড়িতে যাও না? জি যাই। শেষ কবে গিয়েছিলে? অনেক হিসাব নিকাশ করে দারোয়ান বলল, 3 বছর আগে একবার গিয়েছিলাম। গত 3 বছর যাওনি? জি না। তিন্নির মার পুরনো চিঠিপত্র বা ডায়েরি কিছুই পাওয়া গেল না। বরকত সাহেব বললেন, এদেশের মেয়েদের কি আর ডায়েরি লেখার অভ্যাস আছে? এরা ঘরের কাজকর্ম শেষ করেই সময় পায় না, ডায়েরি কখন লিখবে? চিঠিপত্র, পুরনো চিঠিপত্র। পুরনো চিঠিপত্র কি কেউ জমা রাখে বলুন? চিঠি আসে, চিঠি পড়ে ফেলে দেই, ব্যাস। তাছাড়া ও চিঠি লিখবে কাকে? বাপ মা মরা মেয়ে ছিল, মামার কাছে মানুষ হয়েছে। বিয়ের পর সেই মামা মারা গেলেন, সে একা হয়ে গেল। চিঠিপত্র লেখার বা যোগাযোগের কেউ ছিল না। আপনার স্ত্রী কি খুব বিষণ্ণ প্রকৃতির ছিলেন? না মনে হয়, হাসি খুশিই তো ছিল। কোনো রকম অসুখ বিসুখ ছিল কি? বলার মতো তেমন কিছু না, সর্দি কাশি এইসবে খুব ভুগত। এটা নিশ্চয়ই তেমন কিছু না। তিন্নি যখন তার পেটে, সে সময় কি তার জার্মান বিজনেস হয়েছিল? এটা কেন জিজ্ঞেস করছেন? জার্মান মিজেলস একটি ভাইরাস ঘটিত অসুখ। এতে বাচ্চার অনেক ধরনের ক্ষতি হবার কথা বলা হয়। জিনে কিছু ওলটপালট হয়। না, এ ধরনের কোনো অসুখ বিসুখ হয়নি। মামস হয়েছিল কি? না, তাও না। মিসির আলি বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, সে সময় তিনি কি কোনো অদ্ভুত স্বপ্ন টপ্ন দেখতেন? বরকত সাহেব ভুরু কুঁচকে বললেন, কেন জিজ্ঞেস করছেন? মানসিক অবস্থাটা জানবার জন্যে। দেখতেন কি কোনো স্বপ্ন? হ্যাঁ দেখতেন। কি ধরনের স্বপ্ন আপনার মনে আছে? ঠিক মনে নেই। প্রায় দেখতাম জেগে বসে আছে, কি হয়েছে জিজ্ঞেস করলে বলতো দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন সেটা জিজ্ঞেস করেননি? জি না, জিজ্ঞেস করিনি। স্বপ্ন টপ্ন ব্যাপারে আমার তেমন উৎসাহ নেই, তবে সে নিজে থেকে কয়েকবার আমাকে বলতে চেষ্টা করেছে, আমি তেমন গুরুত্ব দেইনি। আপনার আর কি কিছু মনে আছে? ও বলতো তার দুঃস্বপ্নগুলি সব গাছপালা নিয়ে, এর বেশি আমার কিছু মনে নেই। মিসির আলি বললেন, আমি আজ সন্ধ্যায় ঢাকা যাব। এখনকার কাজ আমার আপাতত শেষ হয়েছে। ঢাকায় আমি কিছু পড়াশোনা করব,
খোঁজ খবর করব, তারপর ফিরে আসব। আজই যাবেন? হ্যাঁ, আজই যাব। হাতে সময় বেশি নেই। কিছু একটা করতে হলে দ্রুত করতে হবে। এ কথা কেন বলছেন? ইনস্ট্রাক্টিং থেকে বলছি। আমার মনে হচ্ছে এরকম। আপনি কিন্তু আমার মেয়ের সঙ্গে একবারই কথা বলেছেন। আমি চাচ্ছিলাম আপনি তার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করবেন। আমি আবার ফিরে আসব, তখন করব। কবে ফিরবেন? চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরতে। আমার মেয়েটিকে কেমন দেখলেন বলুন? এখনো বলবার মতো তেমন কিছু পাচ্ছি না। পাবেন কি? পাবো, নিশ্চয়ই পাবো, কেন পাবো না? বরকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে হলো তিনি খুব আশাবাদী নন। তিন্নি প্রায় সারাদিন ছাদে বসে ছিল। মিসেস লি তার কাছ থেকে বিদায় নিতে গেলেন বিকেলে। তিন্নি, আমি চলে যাচ্ছি। মেয়েটি বলল, আমি জানি। আমি তোমার ছবিগুলি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তাও জানি। কিছুদিনের মধ্যে আমি আবার আসব। তখন দেখবে সব ঝামেলা মিটে গেছে। তিন্নি কিছু বলল না। মিসির আলি বললেন, গাছপালা তুমি খুব ভালোবাসো, তাই না? মাঝে মাঝে বাসি, মাঝে মাঝে বাসি না। তুমি ওদের সঙ্গে কথা বলতে পারো? এখানে যেসব গাছপালা আছে তাদের সঙ্গে পারি না। তাহলে কাদের সঙ্গে পারো? মেয়েটি জবাব দিল না, মাথা নিচু করে বসে রইল। মিসির আলি বললেন, তুমি আমার অনেক প্রশ্নের জবাব দাও না। কেন দাও না বলো তো? কোনো বাধা আছে কি? তিনি সে প্রশ্নের জবাব না দিয়ে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালো করে দিন, অসুখ সারিয়ে দিন। মিসির আলির খুবই মন খারাপ হয়ে গেল। বাচ্চা একটি মেয়ে বাস করছে সম্পূর্ণ ভিন্ন একটি জগতে, যে জগতের সঙ্গে আশেপাশের চেনা জগতের কোনো মিল নেই। মেয়েটি কষ্ট পাচ্ছে, তার কষ্টের ব্যাপারটি কাউকে বলতে পারছে না। সে নিজেও হয়তো জানে না পুরোপুরি। তিন্নি, আমি যাই। মেয়েটি কিছু বলল না। মিসির আলি লক্ষ্য করলেন তিন্নি নিঃশব্দে কাঁদছে। ঢাকায় ফেরার ট্রেনে উঠবার পর মিসির আলির মনে পড়ল 3 কাপ চায়ের দাম তিনি দিয়ে আসেননি। রশিদ নামের বুড়ো মানুষটি আগামীকাল ভোরবেলায় যখন দেখবে কেউ আসছে না, তখন না জানি কি ভাববে। মিসির আলির মন গ্লানিতে ভরে গেল, কিন্তু কিছুই করার নেই। ঢাকা মেইল ছুটে চলেছে। পেছনে পড়ে আছে নদীর ধারে গড়ে ওঠা চমৎকার একটি শহর। 8। ডক্টর জাবেদ আহসান অবাক হয়ে বললেন, আপনি আমার কাছে ঠিক কী জানতে চান বুঝতে পারছি না। কয়েকটি গাছপালার হাতে আঁকা ছবি দিয়ে গিয়েছেন, আর তো কিছুই বলেননি। ছবিগুলি ভালো করে দেখেছেন? ভালো করে দেখার কি আছে? মিসির আলি লক্ষ্য করলেন ডক্টর জাবেদ বেশ বিরক্ত। ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তেমন কোনো কাজকর্ম করেন না, কিন্তু সব সময় ব্যস্ততার একটা ভঙ্গি করেন। ডক্টর জাবেদ এই মুহূর্তে এমন মুখের ভাব করেছেন যেন তার মহামূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। মিসির আলি বললেন, এই গাছগুলি সম্পর্কে কিছু বলুন। ছবিতে আঁকা গাছগুলির কথা বলছি। কি বলবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি জানতে চাচ্ছেন? এই জাতীয় গাছ দেখেছেন কখনো? না। বইপত্রে এরকম গাছের কোনো রেফারেন্স পেয়েছেন? দেখুন, পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের গাছ আছে। সব কিছু আমার জানার কথা নয়। আমার পিএইচডির বিষয় ছিল প্লান্ট ব্রিডিং। সে সম্পর্কে আপনাকে আমি কিছু বলতে পারি। আপনি একটি বাচ্চা মেয়ের আঁকা কতগুলি ছবি নিয়ে এসেছেন। সেই ছবিগুলি দেখে আমাকে গাছ সম্পর্কে বলতে বলছেন। এ ধরনের ধাঁধার পেছনে সময় নষ্ট করার আমি কোনো অর্থ দেখছি না। মিসির আলি বললেন, আপনি বিরক্ত হচ্ছেন কেন?
বিরক্ত হচ্ছি কারণ আপনি আমার সময় নষ্ট করছেন। মিসির আলি বললেন, আপনি তো বসে বসে টিভি দেখছিলেন, তেমন কিছু তো করছিলেন না। সময় নষ্ট করার কথা উঠছে কেন? সময় নষ্ট করার কথা উঠছে না। মিসির আলি ভাবলেন, এই কথায় ভদ্রলোক ভীষণ রেগে যাবেন। গেট আউট জাতীয় কথাবার্তাও বলে বসতে পারেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার তেমন কিছু হলো না। ডাক্তার জাভেদকে মনে হলো তিনি খানিকটা অপ্রস্তুত হয়েছেন। অপ্রস্তুত মানুষেরা যেমন খুব অদ্ভুত ভঙ্গিতে কাশতে থাকে, ভদ্রলোক সেরকম কাশছেন। কাশি থামাবার পর বেশ মোলায়েম স্বরে বললেন, একটু চা দিতে বলি? জি না, চা খাবো না। একটু খান, ঠান্ডা ঠান্ডা পড়েছে, চা ভালোই লাগবে। বসুন, চায়ের কথা বলে আসি। চা এলো। শুধু চা নয়, চায়ের সঙ্গে নানান রকমের খাবার দাবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়ির এই একটি বিশেষত্ব আছে, এরা অতিথিকে চায়ের সঙ্গে নানান রকম খাবার দাবার দেয়, যা দেখে কেউ ধারণাও করতে পারে না যে এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু। মিসির আলি সাহেব, চা নিন। তিনি চা নিলেন। বলুন, স্পেসিফিক্যালি আপনি কি জানতে চান? পৃথিবীতে ঠিক এ জাতীয় গাছ আছে কি না তা কে বলতে পারবে? অর্থাৎ আমি জানতে চাচ্ছি, গাছপালার ক্যাটালগ জাতীয় কিছু কি আছে যেখানে সব জাতীয় গাছপালার ছবি আছে, তাদের সম্পর্কে তথ্য লেখা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এ দেশে নেই, বোটানিক্যাল সোসাইটিগুলোতে আছে। ওদের একটি কাজ হচ্ছে গাছপালার বিভিন্ন স্পেসিসকে সিস্টেমেটিক্যালিভাবে ক্যাটালগিং করা। আপনি কি আমাকে কিছু লোকজনের ঠিকানা দিতে পারবেন যারা আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন? হ্যাঁ, পারি। আপনি যাবার সময় আমি ঠিকানা লিখে দেব। আর কি জানতে চান? মানুষ এবং গাছের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটি আরও গুছিয়ে করুন। মিসির আলি থেমে থেমে বললেন, আমরা তো জানি গাছের জীবন আছে, কিন্তু আমি যা জানতে চাচ্ছি সেটা হলো, গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিলটা কোথায়? চট করে উত্তর দেয়া যাবে না। এর উত্তর দেবার আগে আমাদের জানতে হবে জীবন মানে কি। এখন আমরা পুরোপুরি ভাবে জীবন কি তা জানিই না। বলেন কি, জীবন কি জানেন না? হ্যাঁ, তাই। বিজ্ঞান অনেক দূর আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু আমরা জানি না। অনেক আনসলভড মিস্ট্রি রয়ে গেছে। আপনাকে আরেক কাপ চা দিতে বলি? বলুন। ডাক্তার জাভেদ সিগারেট ধরিয়ে শান্ত স্বরে বললেন, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মানুষের সঙ্গে গাছের মিল অনেক বেশি। বলেন কি? হ্যাঁ, তাই। আসল জিনিস হচ্ছে জিন, যা ঠিক করে কোন প্রোটিন তৈরি করা দরকার। অনেকগুলো জিন নিয়ে হয় একটি ডিএনএ মলিকুল, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রাণের আদি ব্যাপার হচ্ছে এই জটিল অণু। এই অণু থাকে জীবকোষে। তারা ঠিক করে একটি প্রাণী মানুষ হবে, না গাছ হবে, না সাপ হবে। মাইটোকন্ড্রিয়া বলে একটি জিনিস মানুষেরও আছে, আবার গাছেরও আছে। মানুষের যা নেই তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারার কথাও নয়, বিষয়টি অত্যন্ত জটিল। আপনি চাইলে আমি আপনাকে কিছু সহজ বইপত্র দিতে পারি। আমি চাই আপনি আমাকে আরও কিছু বলুন। ডিএনএ প্রসঙ্গেই বলি, এই অণুগুলি হচ্ছে পেঁচালো সিঁড়ির মতো। মানুষের ডিএনএ এবং গাছের ডিএনএ প্রায় একই রকম। সিঁড়ির দু একটা ধাপ শুধু আলাদা, একটু অন্যরকম। মিসির আলি গভীর আগ্রহে তাকিয়ে আছেন। একজন ভালো শিক্ষক খুব সহজেই একজন মনোযোগী শ্রোতাকে চিনতে পারেন। ডাক্তার জাভেদ এই মনোযোগী শ্রোতাকে পছন্দ করে ফেললেন। শুধু এই দু একটি ধাপ অন্যরকম হওয়ায় প্রাণী জগতে মানুষ এবং গাছ আলাদা হয়ে গেছে। প্রোটিন তৈরির পদ্ধতি হয়েছে ভিন্ন। আপনি আগে বরং কয়েকটা বইপত্র পড়ুন, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। ডাক্তার জাভেদ 3টি বই দিলেন, 2টি ঠিকানা লিখে দিলেন। একটি লন্ডনের রয়্যাল
বোটানিক্যাল সোসাইটির অনারেটরি ডক্টর লংম্যানের। ডক্টর লংম্যান আমেরিকান এগ্রিকালচারাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর। মিসির আলি সাহেব তার সঙ্গে ছবিগুলি দুভাগ করে 2 জায়গায় পাঠালেন। এবং আশ্চর্যের ব্যাপার, 10 দিনের মাথায় ডক্টর লংম্যান এর চিঠির জবাব চলে এলো। প্রিয় এম আলী, আপনার পাঠানো ছবি এবং চিঠি পেয়েছি। যে সমস্ত লতানো গাছের ছবি আপনি পাঠিয়েছেন তা খুব সম্ভব কল্পনা থেকে আঁকা। আমার জানা মতে ওরকম গাছের কোনো অস্তিত্ব নেই, তবে পেরুর গহীন অরণ্যে এবং আমেরিকার রেইন ফরেস্টে কিছু লতানো গাছ আছে যার সঙ্গে আপনার পাঠানো গাছের সামান্য মিল আছে। আমি আপনাকে কিছু ফটোগ্রাফ পাঠালাম, আপনি নিজে মিলিয়ে দেখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করছি, রেইন ফরেস্ট এবং পেরুর গাছগুলির রং সবুজ, কিন্তু আপনার পাঠানো ছবির গাছের বর্ণ হলুদ এবং লালের মিশ্রণ। এর বেশি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি না। আপনার বিশ্বস্ত টি লংম্যান। পুনশ্চ, আপনি যদি আপনার ছবির মতো গাছের কিছু নমুনা পাঠান তাহলে আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে পরীক্ষা করব। রয়্যাল সোসাইটি চিঠির জবাব দিতে 20 দিনের মতো দেরি করলো। তাদের জবাবটি ছিল 1 লাইনের। প্রিয় ডাক্তার এম আলী, আপনার পাঠানো ছবির মতো দেখতে কোনো গাছের কথা আমাদের জানা নেই। আপনার বিশ্বস্ত এ সুরন সেন। মিসির আলি সাহেব এই কদিনে জীবনের উৎপত্তি এবং বিকাশের উপর গোটা 4 বই পড়ে ফেললেন। ডিএনএ এবং আরএনএ মলিকিউল সম্পর্কে পড়তে গিয়ে লক্ষ্য করলেন প্রচুর কেমিস্ট্রি জানা ছাড়া কিছু স্পষ্ট হচ্ছে না। বারবার অ্যামিনো অ্যাসিডের কথা আসছে। অ্যামিনো অ্যাসিড কী জিনিস তা তিনি জানেন না, অথচ বুঝতে পারছেন প্রাণের রহস্যের সঙ্গে অ্যামিনো অ্যাসিডের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মিসির আলি 9-10 পাঠ্যকেমিস্ট্রি বই কিনে এনে পড়া শুরু করলেন। কোমর বেঁধে পড়াশোনা যাকে বলে। এই ফাঁকে চিঠি লিখলেন তিন্নির বাবাকে। তিন্নির বাবা তার জবাব দিলেন না, তবে তিন্নি একটি চিঠি লিখল। কোনো রকম সংশোধন চিঠিতে নেই। হাতের লেখা, অপরিচ্ছন্ন, প্রচুর ভুল বানান, কিন্তু ভাষা এবং বক্তব্য বেশ পরিষ্কার। খুবই গুছিয়ে লেখা চিঠি। বাচ্চা একটি মেয়ের জন্যে যা বেশ আশ্চর্যজনক। চিঠির অংশবিশেষ এরকম: আপনি আব্বাকে একটি লম্বা চিঠি লিখেছেন আর সেই চিঠি না পড়েই ছিঁড়ে ফেলে দিয়েছেন। আব্বা এখন আর আপনাকে পছন্দ করছেন না। তিনি চান না আপনি আমার ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা করেন, কিন্তু আমি জানি আপনি করছেন। যদিও আপনি অনেক দূরে থাকেন, তবু আমি বুঝতে পারি আপনি যে আমাকে পছন্দ করেন তাও বুঝতে পারি। কি আমাকে পছন্দ করে না, কিন্তু আপনি করেন। কেন করেন? আমি তো ভালো মেয়ে না। আমি সবাইকে কষ্ট দেই, সবার মাথায় যন্ত্রণা দেই। কাউকে আমার ভালো লাগে না। আমার শুধু গাছ ভালো লাগে। আমার ইচ্ছা করে এটা খুব গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে বসে থাকি, গাছের সঙ্গে কথা বলি। গাছেরা কত ভালো, এরা কখনো একজন অন্যজনের সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না, নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবে। কত বিচিত্র জিনিস নিয়ে তারা ভাবে এবং মাঝে মাঝে একজনের সঙ্গে অন্যজন কথা বলে। কি সুন্দর সেই সব কথা। এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। চিঠি এই পর্যন্তই। মিসির আলি এই চিঠিটি কম হলেও 10 বার পড়লেন। চিঠির কিছু অংশ লাল কালি দিয়ে দাগ দিলেন। যেমন একটি লাইন: এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। স্পষ্টতই মেয়েটি গাছের কথা বলছে। পুরো ব্যাপারটাই সম্ভবত শিশুর কল্পনা। শিশুদের কল্পনার মতো বিশুদ্ধ জিনিস আর কিছুই নেই। মিসির আলির নিজের এক ভাগ্নি অমিতা গাছের সাথে কথা বলতো। ওদের বাড়ির সামনে ছিল একটা খাটো কদম গাছ।
অমিতাকে দেখা যেত গাছের সামনে উবু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছে। মিসির আলি একদিন আড়ালে বসে কথাবার্তা শুনলেন। কিরে, আজ তুই এমন মুখ কালো করে রেখেছিস কেন? রাগ করেছিস? তুই এমন কথায় কথায় রাগ করিস কেন? কেউ বকেছে? কি হয়েছে বল তো ভাই শুনি। অমিতা অনেকক্ষণ চুপ করে রইল, যেন সে সত্যি সত্যি শুনতে পাচ্ছে। গাছের কথা মাঝে মাঝে মাথা নাড়ছে। এই সময় সে উঠে দাঁড়ালো এবং বিকট চিৎকার করে বলল, কে কদম গাছকে ব্যথা দিয়েছে? কে পাতা শুদ্ধ তার ডাল ছিঁড়েছে? কান্নাকাটি আর চিৎকার। জানা গেল আগের রাতে সত্যি সত্যি কদম গাছের একটি ডাল ভাঙা হয়েছে। ব্যাপারটা বেশ আশ্চর্যজনক। কিছুদিন পর গাছটি আপনা আপনিই মরে যায়। অমিতা নাওয়া খাওয়া বন্ধ করে বড় অসুখে পড়ে যায়। জীবন মরণ অসুখ। মাসখানেক ভুগে সেরে ওঠে। গাছ প্রসঙ্গ চাপা পড়ে যায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করবেন, ছোটবেলার কথা জিজ্ঞেস করবেন। যদি এটা খুবই সম্ভব যে অমিতার শৈশবের কথা কিছু মনে নেই। সে এখন থাকে কুমিল্লার ঠাকুরপাড়ায়। তার স্বামী পুলিশের ডিএসপি। সে নিজে কোনো এক মেয়ে স্কুলে পড়ায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করেই চলে যাবেন ময়মনসিংহ। তিন্নির সঙ্গে কথা বলবেন, দু একটা ছোটোখাটো পরীক্ষা করবেন। তিন্নির মার আত্মীয় স্বজনের খোঁজ বের করতে চেষ্টা করবেন। তিন্নিকে দিয়ে আরও কিছু ছবি আঁকিয়ে পাঠাবেন ডক্টর লংম্যানের কাছে। অনেক কাজ সামনে। মিসির আলি 2 মাসের অর্জিত ছুটির জন্য দরখাস্ত করলেন। বিশ্ববিদ্যালয়ে তার চাকরির পদটি হচ্ছে অস্থায়ী, পার্ট টাইম শিক্ষকতার পদ। 2 মাসের ছুটি বিশ্ববিদ্যালয় তাকে দেবে না, হয়তো চাকরি চলে যাবে। কিন্তু উপায় কি? এই রহস্য তাকে ভেদ করতেই হবে। ছোট্ট একটি মেয়ে কষ্ট পাবে, তা হতেই পারে না। অমিতা অবাক হয়ে বলল, আরে মামা তুমি? মিসির আলি বললেন, চিনতে পারছিস রে বেটি? কি আশ্চর্য মামা, তোমাকে চিনব না? তোমাকে নিয়ে কত গল্প করি মানুষের সাথে। তিনি হাসলেন। অমিতা বলল, বিনা কারণে তুমি আমার কাছে আসোনি। তুমি সেই মানুষই না। কি জন্য এসেছো বলো। এখনই বলবো? না এখন না, আমি স্কুলে যাচ্ছি, আজ আর ক্লাস নেব না, ছুটি নিয়ে চলে আসব। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও। আমার ঘর সংসার দেখো, ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আছে এখনো? আছে। কাজের ছেলেটাকে বলে যাচ্ছি, সে প্রতি 15 মিনিট পর পর চা দেবে। তোর ছেলেপুলে কই? অমিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলেপুলে নেই মামা, হবেও না কোনোদিন। তুমি তো খোঁজ খবর রাখো না, কাজেই কিছু জানো না। যদি জানতে তাহলে আর। সে কথা শেষ করল না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির গলা ভারী হয়ে এসেছে। কত রকম দুঃখ কষ্ট মানুষের থাকে। তার মন খারাপ হয়ে গেল। তোর বর কোথায়? ও ট্যুরে গেছে 14 গ্রামে, সন্ধ্যাবেলায় ফিরবে। তুমি কি থাকবে সন্ধ্যা পর্যন্ত? না, আমার একটা জরুরি কাজ আছে। তা তো থাকবেই। তোমাকে যে আমি কত ভালোবাসি মামা, অথচ তুমি। অমিতার গলা আবার ভারী হয়ে গেল। এই মেয়েটার মনটা অসম্ভব নরম। মিসির আলি গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার ঘর সংসার দেখলেন। বিরাট দোতলা বাড়ি, প্রতিটি ঘর চমৎকার করে সাজানো। লাইব্রেরি ঘরটি দেখে তার মন ভরে গেল। বই বই আর বই, তাকিয়ে থাকতে ভালো লাগে। কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া। সে সত্যি সত্যি 15 মিনিট পর পর চা নিয়ে আসে। 2 কাপ চা খেয়ে মিসির আলি ধমক দিলেন, আর লাগবে না, দরকার হলে আমি চাইব। লাভ হলো না। 15 মিনিট পর আবার সে 1 কাপ চা নিয়ে এলো। দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের সঙ্গে কথা বলার প্রসঙ্গটা তুললেন। অমিতা অবাক হয়ে বলল, এইটা জানবার জন্যে তুমি এসেছো আমার কাছে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? পাগলরা শুধু এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে। পাগল হই আর যাই হই, যা জানতে চাচ্ছি সেটা বল। তুই যে ছোটবেলায় গাছের সঙ্গে কথা বলতি, সেটা মনে আছে?
হ্যাঁ আছে। আচ্ছা গাছ কি তোর সঙ্গে কথা বলতো? অমিতা হাসি মুখে বলল, গাছ আমার সঙ্গে কথা বলবে কি? গাছ আবার কথা বলা শিখলো কবে? তার মানে গাছের কোনো কথা তুই শুনতে পেতি না? কিভাবে শুনবো মামা? তুমি শুনতে পাও? এসব ছোটবেলার খেয়াল। এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এমনি। ওহো, এমনি এমনি মাথা ঘামাবার মানুষ তুমি না, নিশ্চয়ই কিছু একটা আছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না। ও কি মামা, তোমার কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ। অসম্ভব, 11 পদ রান্না করেছি, তুমি খেয়েছো মাত্র 5 পদ। এখনো 6টা পদ বাকি আছে। মরে যাব অমিতা, মরে যাওয়ার যাই করো, খেতে হবে। জোর করে আমি মুখে তুলে খাইয়ে দেব। আমাকে তুমি চেনো না মামা। মিসির আলি হাসলেন। অমিতা গম্ভীর মুখে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দেবে। মিসির আলি মৃদু স্বরে বললেন, গাছ তাহলে তোর সঙ্গে কোনো কথা বলতো না? অমিতা বিরক্ত স্বরে বলল, না। গাছ আমার সঙ্গে কেন কথা বলবে বলো তো? আমি কি গাছ? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। আমাকে কি গাছ বলে মনে হয়? মিসির আলি কিছু বললেন না। তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। এই তার ভাগিনীটি, ভারী সুন্দর, দেবীর মতো মুখ, ঘন কালো তরল চোখ, মুখের ভাবটি বড় স্নিগ্ধ। অমিতা বলল, মামা, তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য ছোটাছুটি করো, অথচ তোমার আশেপাশে যারা আছে তাদের কথা কিছুই ভাবো না। ভাবি না কে বলল? না, ভাবো না। ভাবলে এই 6 বছরে একবার হলেও আসতে আমার কাছে। মিসির আলি দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েগুলি এত নরম স্বভাবের হয় কেন? এই নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন। একটি মেয়ের ডিএনএ এবং একটি পুরুষের ডিএনএর মধ্যে তফাৎ কি? তার জানতে ইচ্ছে হলো। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা। জীবন এত ছোট, অথচ কত কি আছে জানার। 10। তিন্নি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা, কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি। তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ছে। এ থেকেই মনে হয় এটি পাথরের মূর্তি নয়, জীবন্ত একজন মানুষ। সকালে কাজের মেয়ে নাস্তা নিয়ে ছাদে এসে ক্ষীণ গলায় বলেছিল, আপা নাস্তা আনছি। তিনি কোনো জবাব দেয়নি। কাজের মেয়েটি আধা ঘন্টার মতো অপেক্ষা করলো। এর মধ্যে কয়েকবার নাস্তা খাবার কথা বলল। তিন্নির কোনো ভাবান্তর হলো না। দুপুরবেলা বরকত সাহেব নিজে এলেন। শান্ত গলায় বললেন, খেতে এসো মা। তিন্নি নিশ্চুপ। বরকত সাহেব তার হাত ধরলেন। হাত গরম হয়ে আছে, বেশ গরম, যেন মেয়েটির 103 বা 4 ডিগ্রি জ্বর উঠেছে। তিনি গাঢ় স্বরে বললেন, তোমার কি শরীরটা খারাপ মা? তিনি নাসূচক মাথা নাড়ল। এসব ভাত দেওয়া হয়েছে, দুজনে মিলে খাই। সে আবার নাসূচক মাথা নাড়ল। বরকত সাহেব মেয়েকে নিজের দিকে টানতেই হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলেন, যেন 1000 ভোল্টের ইলেকট্রিসিটি চলে গেল কপালের মাঝখান দিয়ে। তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তিন্নি তখন খুব সহজ গলায় বলল, বাবা তুমি চলে যাও। চলে যাব? হ্যাঁ। তুমি আসবে না? না। কিছু খাবে না? খিদে নেই। 1 গ্লাস দুধ খাও, দুধ পাঠিয়ে দেই? না। বরকত সাহেব নিচে গেলেন। একই গভীর পরীক্ষায় তিনি পড়লেন। মেয়ের এই বিচিত্র অসুখের সত্যি কি কোনো সমাধান আছে? তার মনে হতে লাগলো সমাধান নেই। এই অসুখ বাড়তেই থাকবে, কমবে না। মিসির আলি নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটিকে নিয়ে বিদেশ চলে গেলে কেমন হয়? ইউরোপ, আমেরিকার
বড় বড় ডাক্তাররা আছেন, তারা দিনকে রাত করতে পারেন। এই সামান্য কাজটা পারবেন না? খুব পারবেন। তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না। মাথায় ফোঁতা যন্ত্রণা হতে লাগলো। বিকেলের দিকে সেই যন্ত্রণা খুব বাড়ল। তিনি কয়েকবার বমি করলেন। অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগলো। কার উপর রাগ? সম্ভবত নিজের ভাগ্যের উপর। এত খারাপ ভাগ্য মানুষের হয়? তিনি সন্ধ্যা মেলাবার পর নিজের ঘরে ঢুকল। আজ অনেক দিন পর তার আবার ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে। রং তুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসল। তার সামনে বড় একটি কাগজ বিছানো। সে খানিকক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বোলাতে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠছে। আকাশে দুটি সূর্য, তার আলো তেসরাভাবে গাছের উপর পড়ছে। তিন্নি মৃদু স্বরে বলল, তোমরা কেমন আছো? ছবির গাছগুলি যেন উত্তরে কিছু বলল। তিন্নি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল। খুব কঠিন কোনো কথা, কারণ তিন্নিকে দেখা গেল দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠেছে। সেই কান্না দীর্ঘস্থায়ী হলো না। সে ছবিটি কুচি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে গেল। কারণ সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন। সেই ভাবনাগুলি ভালো নয়। তার বাবা সমস্যার কাছ থেকে মুক্তি চান, কিন্তু যে পথ তিনি বেছে নিতে চাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বাবা! বরকত সাহেব চমকে ফিরলেন। তার ঘর অন্ধকার। তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। তিন্নি তার সামনের খাটে পা ঝুলিয়ে বসল। বরকত সাহেব অস্বস্তির সঙ্গে তার মেয়ের দিকে তাকাতে লাগলেন। কিছু বলবে? বলবো। বলো শুনি। চেয়ারে বসে বলো। তিন্নি খুব নরম গলায় বলল, তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও? হ্যাঁ, বড় ডাক্তার দেখাবো, পৃথিবীর সেরা ডাক্তার। ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে? আমি জানি আমার কোনো অসুখ করেনি। আমি তোমাদের মতো না, আমি অন্যরকম। সেটা আমি জানি। না, তুমি জানো না, সবটা জানো না। ঠিক আছে, না জানলে জানি না। এত কিছু জানার আমার দরকার নেই। আমার টাকার অভাব নেই। তোমাকে আমি বড় বড় ডাক্তারদের কাছে নিয়ে যাব, ইউরোপ, আমেরিকা। আমি এইখানেই থাকবো, আমি কোথাও যাব না। বরকত সাহেব কড়া চোখে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। কপালে ঘাম জমতে লাগলো। তিন্নি বলল, তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিতে পারবে না। তোমাদের সেই শক্তি নেই। বরকত সাহেব কিছু বললেন না। তিন্নি শান্ত সুরে বলল, এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা। একা থাকতে চাই মানে? আমি একা থাকবো, আর কেউ না। কি বলছো এসব? তিন্নির জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বরকত সাহেব কড়া গলায় বললেন, পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাও? এই বাড়িটাতে আমি একা থাকবো, আর কেউ থাকবে না। কাজের লোক, দারোয়ান, মালি, এদের সবাইকে বিদায় করে দাও। তুমিও চলে যাও। তুমিও থাকবে না। আমিও চলে যাব? হ্যাঁ। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। তিন্নি কিছুই বলল না, শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিন্নি বাগানে চলে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার। বর্ষার পানি পেয়ে ঝোপঝাড় হয়ে উঠেছে। সাপখোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন এই সাপখোপের মধ্যে একা একা হাঁটবে। অসহ্য। কিন্তু করার কিছুই নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিন্নির জন্ডিস হয়েছিল। গা হলুদ হয়ে মরমর অবস্থা। মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সে সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না।
তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতর পায়চারি করলেন। একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হলো না। কি হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না, সেই ক্ষমতা তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজে এসব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না, কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়। অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নিরই আছে। কাজে পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যেতে পারে। স্যার, কে? তিনি দেখলেন চায়ের পেয়ালা হাতে নাজিম দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন। নাজিম বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন। মিসির আলি জি, আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখা করার কোনো দরকার নেই, আমি এখন ঘর থেকে বেরোবো না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও, খাবার দাবারের ব্যবস্থা করো, আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও। তিন্নি বাগানে গিয়েছে। নিজাম চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হবে বোধহয়। বাতাস ভারী হয়ে আসছে, চারদিকে অসহ্য গুমট। মিসির আলি এসেছেন সন্ধ্যাবেলায়। এখন রাত 11টা। কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ করেছেন। প্রায় 4 ঘন্টার মতো হলো তিনি এ বাড়িতে আছেন। নিজাম এর মধ্যে দুবার জিজ্ঞেস করেছে সে তিন্নিকে খবর দেবে কিনা। তিনি বলেছেন খবর দেবার দরকার নেই, কারণ তিন্নি নিশ্চয় জানে যে তিনি এসেছেন। আলাদা করে বলার কোনোই প্রয়োজন নেই। তিন্নি আছে কোথায়? বাগানে। এই রাতের বেলায় বাগানে কি করছে? জানি না স্যার, কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায়, অনেক রাত পর্যন্ত থাকে। তাই নাকি? জি স্যার। এত রাত পর্যন্ত বাগানে সে কি করে? বাড়ির পেছনের দিকে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের কাছে একটা গর্ত, ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও আচ্ছা। মিসির আলির মুখ দেখে মনে হলো তিনি এই খবরে তেমন অবাক হননি। বেশ সহজভাবে বললেন, তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও, বারান্দায় বসে আকাশের শোভা দেখি। আর শোনো, ভালো করে 1 কাপ চা দিও। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে বোধহয়। জি। মিসির আলি বারান্দায় এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গেই টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন কখন তিন্নি বেরিয়ে আসবে। বৃষ্টির বেগ বাড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম একটা ঝড় জলের রাতে বাচ্চা একটা মেয়ে একা একা বাগানে, কত রকম অদ্ভুত সমস্যা আমাদের চারদিকে। মিসির আলি সিগারেট ধরালেন। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। কেরোসিনের বাহারি ল্যাম্প জ্বালানো হয়েছে। নিজাম একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল। ঠিক তখন মিসির আলি দেখলেন তিন্নি বের হয়ে আসছে। ভিজে চুপসে গিয়েছে মেয়েটি। তিন্নিই তাকে দেখেছে। সে এগিয়ে এলো মিসির আলির দিকে। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো। তুমি বুঝতে পারোনি? না, এখন দেখলাম। মিসির আলি বেশ অবাক। মেয়েটি বুঝতে পারল না কেন? টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? নিজাম হাঁ করে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। মিসির আলি বললেন, তিন্নি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা গল্প করি। ঝড় বৃষ্টির রাতে গল্প করতে বেশ ভালো লাগে। আর নিজাম, তুমি আমাদের জন্যে চা নিয়ে এসো। তিন্নি, তুমি চায়ের সঙ্গে কিছু খাবে? না। নিজাম ফিসফিস করে বলল, আপা আজ সারাদিন কিছু খাই নাই। মিসির আলি বললেন, তাহলে কিছু খাবারও নিয়ে এসো, হালকা কোনো খাবার। না, আমি কিছুই খাবো না, খিদে নেই।
ঠিক আছে, না খেলে এসো গল্প করি। যাও হাত মুখ ধুয়ে এসো, তোমার সমস্ত পা কাদায় মাখামাখি। তিন্নি চলে গেল। নিজাম এক পট চা এনে রাখলো সামনে। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়েটি সে রাতে আর তার কাছে এলো না। খুব ঝড় হলো সারা রাত, শো শো করে হাওয়া বইতে থাকলো। মিসির আলি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না। তার বারবার মনে হতে লাগলো হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটি যোগাযোগ করবে তার সঙ্গে। দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবেন, কিন্তু তা হলো না। সূর্য এখনো ওঠেনি। মিসির আলি দ্রুত পা ফেলছেন। ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখনো ঘুমিয়ে। দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। কাল রাতের বৃষ্টির জন্যই বুঝে চারদিক ঝিলমিল করছে। মিসির আলি গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন, কিন্তু তার জন্যে খারাপ লাগছে না। শরীরে কোনো ক্লান্তি নেই। তিনি খুঁজছেন চাওয়ালাকে, পাওনা টাকাটা দিয়ে দেবেন, গল্পগুজব করবেন। তার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো এই চাওয়ালা বুড়োর আর খোঁজ পাওয়া যাবে না। বাকি জীবন মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা কাটার মতো বেঁধে থাকবে। আশঙ্কা সত্যি হলো না। বুড়োকে পাওয়া গেল। কেতলিতে চায়ের পানি ফুটে উঠেছে, কেতলির নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বুড়োর মুখ হাসি হাসি। কেমন আছেন বুড়ো মিয়া? আল্লাহ যেমন রাখছে। আপনার শৈলবালা? জি ভালো। আমাকে চিনতে পারছেন না? ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেলাম। বুড়ো হেসে ফেলল। মিসির আলি বললেন, জরুরি কাজে ঢাকা চলে গিয়েছিলাম, কাল এসেছি। আপনার টাকা নিয়ে এসেছি। চা কি হয়েছে? বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগলো। মিসির আলি বললেন, আপনি নিশ্চয় মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন। জি না মিয়া সাহেব, অত অল্প কারণে কি আর গাইল দেওয়ান যায়? আমি জানতাম আপনি আইবেন। কি করে জানতেন? বোঝা যায়। এই কথাটি ঠিক, অনেক কিছুই বোঝা যায়, রহস্যময় উপায়ে বোঝা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিন্নির ব্যাপার তিনি খানিকটা বুঝতে পারছেন, আবছাভাবে বুঝছেন। কি ভাবেন মিয়া সাহেব? না কিছু না, উঠি। মিসির আলি চায়ের দাম মিটিয়ে রওনা হবেন, ঠিক তখন মাথা ঝিম করে উঠল। তিন্নির পরিষ্কার রিনরিনে গলা। আপনি ভালো আছেন? মিসির আলি আবার বেঞ্চিতে বসে পড়লেন। বুড়ো বলল, কি হয়েছে? শরীরটা একটু খারাপ লাগছে, আমি খানিকক্ষণ বসি। বসেন বসেন। মিসির আলি মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন। গত রাতে তুমি আসোনি কেন? ইচ্ছা করছিল না। না এসো তো কথা বলতে পারতে, তাও বলনি। ইচ্ছা করছিল না। এখন ইচ্ছা করছে? হ্যাঁ করছে। কথা বলতে ইচ্ছা করছে? বলো বলো, কথা বলো, আমি শুনছি। আমি এখনকার গাছের কথা বুঝতে পারি। আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি। বাহ, চমৎকার তো। তাই রোজ সন্ধ্যাবেলায় বাগানে যাই, ওদের কথা শুনি। দিনের বেলা শুনতে পাও না? না, দিনের বেলায় ওরা কোনো কথা বলে না, চুপ করে থাকে। ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে, রাতে আবার চুপ করে যায়। ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বকবক করবে। তা তো ঠিকই। ওরা কি কথা বলে তোমার সঙ্গে? আমার সঙ্গে কোনো কথা বলে না। ওরা কথা বলে নিজেদের মধ্যে, আমি শুনি। কি নিয়ে কথা বলে? অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে, বেশিরভাগই আমি বুঝতে পারি না। তবু বলো, আমার শুনতে ইচ্ছা করছে। জীবন কি, জীবনের মানে কি, এইসব নিয়ে তারা কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে, তাই নাকি? হ্যাঁ, আর কথা বলে মানুষদের নিয়ে, পশু পাখিদের নিয়ে। এরা পৃথিবীর মানুষদের কথা জানে। এরা কি বলে কি করে এসব জানে, মানুষদের নিয়ে ভাবে। বাহ, চমৎকার তো। একটি গাছ যখন মারা যায়
তখন সারা জীবনে যা জানলো তা অন্য গাছদের জানিয়ে যায়। মানুষদের যখন কষ্ট হয় তখন তাদের কষ্ট হয়, মানুষদের যখন আনন্দ হয় তখন তাদেরও আনন্দ হয়। মানুষ যখন একটা গাছকে কেটে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তখন তারা মানুষের উপর রাগ করে না? না, তারা রাগ করতে পারে না। তারা তো মানুষের মতো না, তারা শুধু ভালোবাসে। জানেন, তাদের মনে খুব কষ্ট। কেন বলো তো? কারণ খুব শিগগিরই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না। পৃথিবী আস্তে আস্তে গাছে ভরে যাবে, এই জন্যই তাদের দুঃখ। মানুষ থাকবে না কেন? এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে, অ্যাটম বোমা ফাটাবে। পৃথিবী ছাড়াও তো আরও অনেক গ্রহ আছে যেখানে একসময় মানুষ ছিল, এখন নেই। এখন শুধু গাছ। গাছদের জন্যে এটা তো ভালোই, তাই নয় কি? শুধু ওরা থাকবে, আর কেউ থাকবে না। তিন্নি দীর্ঘ সময় চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, না, ভালো না। ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায়। সারা জীবনে ওরা যত জ্ঞান লাভ করেছে এগুলি মানুষকে বলতে চায়। কিছু বলার আগেই মানুষ শেষ হয়ে যায়, ওরা বলতে পারে না। এই জন্যে ওদের খুব কষ্ট। মানুষকে ওরা ওদের কথা বলতে পারছে না কেন? বলতে পারছে না কারণ মানুষ তো এখনো খুব উন্নত হয়নি। ওদের অনেক উন্নত হতে হবে, কিন্তু তা হবার আগেই তো ওরা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যায়। এইসব কথা কি তোমার আশেপাশের গাছদের কাছ থেকে জানলে? না, অন্য গাছ আমাকে বলেছে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওরা বলে, তুমি যেসব গাছের ছবি আঁকো সেই সব গাছ? তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। মিসির আলি উঠে দাঁড়ালেন। বুড়া চাওয়ালা বলল, শৈলদা কি অহন ঠিক হইছে? হ্যাঁ, ঠিক আছে, যাই বুড়ো মিয়া। কাইলে আবার আইসেন? না, কাল আসতে পারবো না। কাল আমি ঢাকা চলে যাব। আবার যখন আসবো তখন কথা হবে। বরকত সাহেবের সঙ্গে দেখা হলো চায়ের টেবিলে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিসির আলির ওপর বেশ বিরক্ত। মিসির আলি এই বিরক্তির কারণ ঠিক ধরতে পারলেন না। মিসির আলি বললেন, আপনার শরীর কেমন? আমার শরীর ভালোই। আমার শরীর খারাপ হওয়ার তো কোনো কারণ ঘটেনি। আপনি ঢাকায় এতদিন কি করলেন? তেমন কিছু করতে পারিনি, খোঁজ খবর করছি। খোঁজ খবর তো যথেষ্টই করা হলো, আর কত? আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এই সমস্যার কোনো সমাধান নেই। আপনি অনেক চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারিশ্রমিক হিসেবে আমি একটি চেক আপনার জন্য তৈরি করে রেখেছি, নিজাম আপনাকে দেবে। আমি চাই না এই ব্যাপারটি নিয়ে আপনি আর মাথা ঘামান। মিসির আলি অবাক হয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না। ভাগ্যকে স্বীকার করে নেবার চেষ্টা করছি। যা ঘটেছে এটা আমার ভাগ্য। ভাগ্যটা কি জানতে পারি? ভাগ্যটা কি জানতে পারি কি? না, জানতে পারেন না। আমি ওইসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না। সমস্ত ব্যাপারটা থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, গোড়া থেকে আপনি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করেছেন, যেটা উচিত হয়নি। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, আমি ধারণা করেছিলাম আপনি নিজেই তা ধরতে পারবেন। এখন দেখছি আমার ধারণা ঠিক নয়। আপনি কিছুই ধরতে পারেননি। একেবারে যে ধরতে পারেনি তা নয়। আমার ধারণা আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিনি মেয়েটি বড় হলে কেমন হবে, অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটি সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন। এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি? যুক্তি অবশ্যই আছে, এবং বেশ কঠিন যুক্তি। বলুন শুনি আপনার কঠিন যুক্তি। মিসির আলি সিগারেট ধরালেন। বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে।
এবং শান্ত স্বরে বললেন, আমি প্রথমেই লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলো মোটামুটি সহজভাবে গ্রহণ করেছেন, তেমন বিচলিত হননি। আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাননি। এ থেকেই মনে হয়েছে আপনার মেয়ের এইসব অস্বাভাবিকতা সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত। এই প্রস্তুতি কোত্থেকে আসতে পারে? আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আগেই আপনাকে বলেছে। কে বলতে পারে? আমার মনে হয় আপনার স্ত্রীর কথা। কারণ আপনার স্ত্রী হচ্ছে... বরকত সাহেব মিসির আলির কথা শেষ করতে দিলেন না। উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আপনি এখন যান, পরে কথা বলবো। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন, চলে গেলেন বাগানে। বড়ই গাছটি খুঁজে বের করবেন। তিনি বড়ই গাছের একটি গর্তে দাঁড়িয়ে থাকে ওই গর্তটিও পরীক্ষা করে দেখবেন, কিন্তু সেই সুযোগ হলো না। ভয়াবহ একটি ব্যাপার ঘটল। প্রকাণ্ড একটা ময়াল সাপ হঠাৎ যেন আকাশ ফুঁড়ে নেমে এলো। মিসির আলি চমকে উঠলেন। তার চোখ থেকে চশমা খুলে পড়ল। আর ঠিক তখন মনে হলো এই দৃশ্যটি সত্যি নয়। ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি ময়াল এসে উপস্থিত হতে পারে না। তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে নিজের মাথা এত উঁচুতে তুলতে পারে না। এই দৃশ্যটা নিশ্চয়ই তিন্নির তৈরি করা। মেয়েটি এই ছবি দেখাচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করলেন, আর ঠিক তখন তিন্নির হাসির শোনা গেল। মেয়েটি তার ঘরে বসেই হাসছে, তিনি শুনতে পাচ্ছেন। তিন্নির হাসি থামল। সে রিনরিনে গলায় বলল, খুব ভয় পেয়েছেন? তা পেয়েছি, কিন্তু যতটা ভয় পাবেন ভেবেছিলাম ততটা পাননি। আপনি বুঝে ফেলেছেন যে এটা মিথ্যা সাপ। হ্যাঁ, তাও ঠিক। আপনার এত বুদ্ধি কেন বলুন তো? জানি না। সব মানুষের যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুব ভালো হতো, তাই না? মিসির আলি হেসে ফেললেন। হাসি থামিয়ে শান্ত গলায় বললেন, তুমি আমাকে ভয় দেখালে কেন? আপনি বলুন, কেন আপনার এত বুদ্ধি? আর এই সহজ জিনিসটা বলতে পারবেন না? আন্দাজ করতে পারছি। তুমি চাও না আমি ওই গর্তটা দেখি যেখানে তুমি রোজ দাঁড়াও, তাই না? হ্যাঁ, তাই। দেখো তিন্নি, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। আমার এত ক্ষমতা নেই। তিন্নি ক্লান্ত গলায় বলল, কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না। যারা পারতো তারা করবে না। কারা পারতো? তিনি জবাব দিল না। মিসির আলির মনে হলো মেয়েটি কাঁদছে। 11। মিসির আলি ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় খুটখুট শব্দ শুনে জেগে উঠলেন। অনেক রাত। ঘড়ি ছোট কাটা একের ঘর পার হয়ে এসেছে। তিনি মৃদু স্বরে বললেন, কে? কোনো জবাব এলো না, কিন্তু দরজার কড়া নড়ল। মিসির আলি অবাক হয়ে দরজা খুললেন। অন্ধকারে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। সরি, আপনার ঘুম ভাঙালাম বোধহয়। কোনো অসুবিধা নেই, আপনি আসুন। বরকত সাহেব ইতস্তত করে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। খুব ভালো করেছেন, বসুন। বরকত সাহেব বসলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব অস্বস্তি বোধ করছেন। বসে আছেন মাথা নিচু করে। একজন নিরহংকারী লোক এভাবে কখনো বসে না। মিসির আলি বললেন, আমার মনে হয় আপনি আপনার স্ত্রীর কথা কিছু বলতে চান। বলুন, আমি শুনছি। বরকত সাহেব চুপ করে রইলেন। তার মাথা আরো একটু ঝুঁকে পড়ল। মিসির আলি বললেন, আমি বরং বাতি নিভিয়ে দিই, তাতে কথা বলতে আপনার অসুবিধা হবে না। আলোতে আমরা অনেক কথা বলতে পারি না, অন্ধকারে সহজে বলতে পারি। বাতি নেভাবার পর ঘর কেমন অন্যরকম হয়ে গেল। গা ছমছম করতে লাগলো। যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয়, অন্য কোনো রহস্যময় অচেনা ঘর। বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদু স্বরে বলতে লাগলেন, আমার স্ত্রী খুবই সহজ এবং সাধারণ একজন মহিলা। বলার মতো তেমন কোনো বিশেষত্ব তার নেই। কোনো রকম অস্বাভাবিকতাও তার চরিত্রে ছিল না।
তবে আমার শাশুড়ি একজন অস্বাভাবিক মহিলা ছিলেন। বিয়ের আগে তা জানতে পারিনি, জেনেছি বিয়ের অনেক পরে। আমার স্ত্রীর জন্মের পরপরই আমার শাশুড়ি মারা যান। আমার শাশুড়ি সম্পর্কে এখন আপনাকে যা বলছি সবাই শোনা কথা। আমার স্ত্রীর জন্মের ঠিক আগে আমার শাশুড়ি অদ্ভুত আচরণ করতে থাকেন। তার ভেতর উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে রোদে বসে থাকা। এখন তিন্নি যা করে অনেকটা তাই। আমার শাশুড়ি লোকজনদের বলতে শুরু করেন, তার পেটে মানুষের বাচ্চা নয়, তার পেটে বড় হচ্ছে একটা গাছ। সবাই বোঝালো এটা তার মাথা খারাপের লক্ষণ। গ্রাম্য চিকিৎসা হতে থাকলো, কোনো লাভ হলো না। তিনি বলতে থাকলেন তার পেটে বড় হচ্ছে একটা গাছ। যাই হোক, যথাসময়ে আমার স্ত্রীর জন্ম হলো, ফুটফুটে একটি মেয়ে। আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন, কিন্তু বললেন, তোমরা বুঝতে পারছো না, এ আসলে মানুষ নয়, এ একটা গাছ। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। আপনাকে আগেই বলেছি আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিল, কিন্তু তিন্নি যখন পেটে এলো তখন তার ভেতরে অস্বাভাবিকতা দেখা দিল। এক রাতে সে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয়, সে একটা গাছ। আমি এমন ভাব দেখালাম যে এই খবরে মোটেও অবাক হইনি। আমি বললাম, তাই কি? সে বলল, হ্যাঁ। কি করে বুঝলে? অনেক দূরের কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে। তারা বলেছে তোমার গর্ভে যে জন্মেছে তাকে খুব যত্নে বড় করবে, কারণ তাকে আমাদের খুব দরকার। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্নটাকে কখনো সত্যি মনে করতে নেই। এটা সত্যি, এটা স্বপ্ন নয়। ঠিক আছে, সত্যি হলে সত্যি, এখন ঘুমাও। তিনি জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল। তার মৃত্যুর 2 দিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম। হাসি মুখে বললাম, কি সুন্দর একটি মেয়ে, তুমি বলছো গাছ? আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসলো, শান্ত স্বরে বলল, তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। আমি হাসতে হাসতে বললাম, এতদিন সকালবেলা দেখবো তিন্নির চারদিকে একদিন সকালবেলা দেখবো তিন্নির চারদিকে ডালপালায় গজিয়েছে, নতুন পাতা ছেড়েছে। আমার স্ত্রী তার জবাব দিল না, কঠিন চোখে তাকিয়ে রইল, যেন আমার কথায় সে অসম্ভব রেগে গেছে। বরকত সাহেব থামলেন। ঘর অন্ধকার, কিন্তু মিসির আলী পরিষ্কার বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি পড়ছে। আপনি আমার স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আমি যা জানি আপনাকে বললাম। এখন আপনি আমাকে বলুন, কি হচ্ছে? মিসির আলী কি বলবেন ভেবে পেলেন না। বরকত সাহেব ধরা গলায় বললেন, কিছুদিন থেকে তিনি বাগানে একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। ফিরে আসে অনেক রাতে। আমার প্রায় মনে হয় একদিন সে হয়তো আর ফিরবে না, সেখানেই থেকে যাবে, এবং দেখব বরকত সাহেব কথা শেষ করলেন না, তার গলা বন্ধ হয়ে এলো। মিসির আলী বললেন, নিন, এক গ্লাস পানি খান। বরকত সাহেব তৃষ্ণার্তের মতো পানির গ্লাস শেষ করলেন। মিসির আলী সাহেব, জি বলুন। তিনি এখন আমাকে বলছে বাড়ি ছেড়ে যেতে। সে একা থাকবে এখানে, কাজের লোক থাকবে না, দারোয়ান মালিকেও থাকবে না, থাকবে শুধু সে একা। এবং আপনি জানেন মেয়েটি যা চায় তাই আমাকে করতে হবে। ওর অসম্ভব ক্ষমতা। আপনি তার পরিচয় ইতিমধ্যেই হয়তো পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। কি হচ্ছে আপনি আমাকে বলুন, এবং আমি কি করব সেটা আমাকে বলুন। আমার শরীরও বেশি ভালো না, ব্লাড প্রেসার আছে, ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে। রাতের পর রাত ঘুমোতে পারি না। মিসির আলী দৃঢ় গলায় বললেন, হাল ছেড়ে দেবার মতো এখনো কিছু হয়নি। হালই তো নেই, হাল ধরবেন কিভাবে? বরকত সাহেব উঠে পড়লেন। বাকি রাতটা মিসির আলী জেগেই কাটালেন। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে সমস্ত ব্যাপারটা গোছাতে চেষ্টা করলেন। জিগস পাজল একটির সঙ্গে অন্যটি কিছুতেই মেলে না, তবু কি কিছু একটা দাঁড় করানো যায় না? একটি পর্যায়ে জীবনকে প্রকৃতি দুভাগে ভাগ করলেন, প্রাণী এবং উদ্ভিদ। প্রাণীরা ঘুরে বেড়াতে পারে, উদ্ভিদ পারে না। পরবর্তী সময়ে প্রাণীর বিকাশ হলো, ক্রমে ক্রমে জন্ম হলো অসাধারণ মেধাসম্পন্ন প্রাণীর, মানুষ। এই বিকাশ শুধু প্রাণীর ক্ষেত্রে হবে কেন উদ্ভিদের বেলায় হবে না? ধরা যাক উদ্ভিদের বেলায় বিকাশ হলো,
একসময় জন্ম হলো এমন এক শ্রেণীর উদ্ভিদ, অসাধারণ যাদের মেধা এই পৃথিবীতে হয়তো হলো না, হলো অন্য কোনো গ্রহে। একটি উন্নত প্রাণী খুঁজে বেড়াবে অন্য উন্নত জীবনকে, কারণ তারা চাইবে তাদের আহত জ্ঞান অন্যকে জানাতে। তখন তারা কি চেষ্টা করবে না ভিন্ন জাতীয় প্রাণের সঙ্গে যোগাযোগের? সেই যোগাযোগের মাধ্যম হিসেবে এমন একটি প্রাণ তার দরকার, যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ এই জাতীয় একটি প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে। তার জন্য তাকে ডিএনএ অণুর পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরীক্ষাতেই সে তা পারবে না, পরীক্ষাটি তাকে করতে হবে বারবার। তিনি কি এরকম একজনকেও? মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু। মানুষ যদি উদ্ভিদ নিয়ে এই দুনিয়ায় ল্যাবরেটরিতে নানা ধরনের পরীক্ষা করতে পারে, ওরা কেন পারবে না? কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে ইঁদুর গায়ে একটি সিরিঞ্জে করে রিজেন্ট ঢুকিয়ে দিতে পারে, কিন্তু উদ্ভিদ কি তা পারবে? হয়তো পারবে। মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালু করতে পারি। ওদের হাতেও হয়তো তেমন ব্যবস্থা আছে। মিসির আলি বিছানা ছেড়ে বারান্দায় এসে বসলেন। আকাশে চাঁদ উঠেছে, বাগানটিকে ভারী সুন্দর লাগছে, এত সুন্দর যে মন খারাপ হয়ে যায়। আপনি আজ আর ঘুমুলেন না, তাই না? মিসির আলি চমকে উঠলেন। তিন্নির গলা। তুমিও তো দেখছি জেগে আছো। হ্যাঁ, আমি জেগেই থাকি। মিসির আলি কথাবার্তা চালাতে লাগলেন। এ জাতীয় কথাবার্তায় তিনি এখন অভ্যস্ত। আগের মতো অস্বস্তি বোধ হয় না, বরঞ্চ মনে হয় এই তো স্বাভাবিক। বরঞ্চ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর। মুখোমুখি এসে বসার দরকার নেই, দুজন দুই জায়গা থেকে কথা বলে চমৎকার সময় কাটান। তিন্নি, আমি যে এতক্ষণ তোমার বাবার সঙ্গে গল্প করলাম সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি, সব কথা শুনেছি। আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তাও নিশ্চয় জানো? হ্যাঁ, তাও জানি, সব জানি। আমি কি ঠিক পথে এগোচ্ছি? অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে? কিছু কিছু ঠিক, বেশিরভাগই ঠিক না। কোন জিনিসগুলি ঠিক না সেটা কি আমাকে বলবে? না, বলবো না। কেন বলবে না? তিন্নি জবাব দিল না। মিসির আলি বললেন, তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি? না, চাই না, কিন্তু এক সময় কিন্তু চেয়েছিলে। তখন খুব ভয় লাগতো, এখন লাগে না। মিসির আলি খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তুমি বুঝতে পারছো তোমার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, তুমি বদলে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হবে তুমি জানো? জানি। তুমি কি আমাকে তা বলবে? না। তুমি কি আমাকে তা বলবে? না। আচ্ছা, এতটুকু বলো, তুমি কি একমাত্র মানুষ যার উপরে এই পরীক্ষাটি হচ্ছে? না, তুমি ছাড়াও আরো অনেককে নিয়ে এরকম হয়েছে বা হচ্ছে? অনেককে নিয়েই হয়েছে এবং হচ্ছে এবং এবং বলো, আমি শুনছি। এমন একদিন আসবে পৃথিবীর সব মানুষ এরকম হয়ে যাবে। তার মানে তখন কত ভালো হবে, তাই না? মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না। মানুষ কত উন্নত প্রাণী, কিন্তু সে তার সবটা সময় নষ্ট করে খাবারের চিন্তায়। এই সময়টা সে নষ্ট করবে না, কত জিনিস সে জানবে, আরো কত ক্ষমতা হবে তার। কি হবে এত কিছু জেনে? তিন্নি খিলখিল করে হেসে উঠল। মিসির আলি বললেন, হাসছো কেন? হাসি আসছে তাই হাসছি। মানুষ তো এখনো কিছুই জানে না, আর আপনি বলছেন কি হবে এত জেনে? তুমি বুঝি অনেক কিছু জেনে ফেলেছো? হ্যাঁ। কি কি জানলে বলো? তা বলবো না, আপনি এখন ঘুমোতে যান। আমার ঘুম পাচ্ছে না, আমি আরো কিছুক্ষণ কথা বলবো তোমার সঙ্গে। না, আপনি আর কথা বলবেন না, আপনি এখন ঘুমোবেন এবং সকালে উঠে ঢাকা চলে যাবেন, আর কখনো আসবেন না। আসবে না মানে? ইচ্ছে করলেও আসতে পারবেন না, আমার কথা কিছুই আপনার মনে থাকবে না। কি বলছো তুমি? আপনাকে আর আপনাকে আমার দরকার নেই। তিন্নি হাসতে লাগলো। মিসির আলি সারাটা রাত বারান্দায় বসে রইলেন। অস্পষ্টভাবে মনে হতে লাগলো, মেয়েটি যা বলছে তাই হবে। মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে, তার সাবধানতার সীমা থাকে না। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যেন তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয়। কেউ এসে যেন তা ভণ্ডুল না করে দেয়। যারা এই ছোট মেয়েটিকে নিয়ে এই ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে,
তারাও তাই করবে। কে রক্ষা করবে মেয়েটিকে? ভোর রাতের দিকে মিসির আলির শরীর খারাপ লাগতে লাগলো। তার কেবলই মনে হলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন, খুব জরুরি কাজ, এক্ষুনি ফিরে যাওয়া দরকার। কিন্তু কাজটা কি তা মনে পড়ছে না। তিনি সকাল 8টায় ঢাকা রওনা হয়ে গেলেন। বরকত সাহেব বা তিনি কারো কাছ থেকে বিদায় পর্যন্ত নিলেন না। তিনি ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট করেছিলেন, সব ফেলে গেলেন, কিছু সঙ্গে নিলেন না। ঢাকার পৌঁছার আগেই প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। ট্রেনের একজন সহযাত্রী দয়াপরায়ণ হয়ে তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে। তিনি প্রায় 2 মাস অসুখে ভুগলেন। সময়টা কাটলো একটা ঘোরের মধ্যে। পুরোপুরি সুস্থ হতে তার আরও 2 মাস লাগলো। কিন্তু পুরোপুরি বোধহয় সুস্থ হলেনও না। কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারেন না। যেমন একদিন অমিতা তাকে দেখতে এসে বলল, শুধু শুধু আজে বাজে কাজে ছোটাছুটি করো, তারপর একটা অসুখ বাধা। সেইবার হঠাৎ কুমিল্লায় এসে উপস্থিত। যেভাবে হঠাৎ আসা, সেইভাবে হঠাৎ বিদায়। আমি তো ভেবেই পাই না। মিসির আলি অবাক হয়ে বললেন, কুমিল্লা? কুমিল্লা কেন যাব? সে কি তোমার মনে নেই? না তো। তুমি মামা একটা বিয়ে টিয়ে করে সংসারী হও। নিউ মার্কেটে বইয়ের দোকানে একবার এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তিনি রাগে গলায় বললেন, যাক, আপনার দেখা পাওয়া গেল। বইগুলি তো ফেরত দিলেন না কেন? মিসির আলি অবাক হয়ে বললেন, কি বই? কি বই মানে? বোটানির 2টি বই নিয়ে গেলেন না আমার কাছ থেকে, তাই নাকি? আবার বলছেন তাই নাকি? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ডাক্তার জাবেদ। না, আমি তো ঠিক। মিসির আলি খুবই বিব্রত বোধ করলেন, কিন্তু কিছুই করার নেই। এর প্রায় 1 বছর পর মিসির আলি ময়মনসিংহের এক অ্যাডভোকেটের কাছ থেকে এক চিঠি পেলেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, বরকতুল্লাহ নামের এক ব্যবসায়ী ময়মনসিংহ শহরের বাড়ি মিসির আলিকে দান করেছেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকাও ব্যাংকে জমা আছে। টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি। মিসির আলি ভেবেই পেলেন না, অপরিচিত এক ভদ্রলোক শুধু শুধু তাকে বাড়ি দেবেন কেন? সেই বাড়ি দেখেও তার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বাড়ি। অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, বাড়ি অনেকদিন তালাবদ্ধ আছে। বাগানের অবস্থা দেখেন না, জঙ্গল হয়ে আছে। মিসির আলি বললেন, আমাকে বাড়িটা কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন, মোটা গলায় বললেন, দিচ্ছে যখন নিন, ইচ্ছে করলে বিক্রি করে দিতে পারেন, ভালো দাম পাবেন। আমার কাছে কাস্টমার আছে, ক্যাশ টাকা দিবে। মিসির আলি বাড়ি বিক্রি করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখালেন না। ক্লান্ত গলায় বললেন, আগে দেখি বাড়িটা আমাকে কেন দেয়া হলো। আজকালকার দিনে কেউ তো আর শুধু শুধু এরকম দান খয়রাত করে না। দানপত্রে কি কিছুই লেখা কি দানপত্রে কি কি কিছুই লেখা নেই? তেমন কিছু না, শুধু বাগানের প্রতিটি গাছের যথাসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে। উইলের কপি তো পাঠিয়েছি আমি আপনাকে। মিসির আলি বাড়ি তালাবদ্ধ করে ঢাকা ফিরে এলেন। বরকতুল্লাহ লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন। জানতে পারলেন যে এর একটা অসুস্থ মেয়ে ছিল। মেয়েটির মাথা ঠিক ছিল না। মেয়েটি মারা যাবার পর ওই বাড়ির কম্পাউন্ডের ভেতরেই তার কবর হয়। ভদ্রলোক নিজেও অল্পদিন পর মারা যান। কিন্তু এর সঙ্গে তার কি সম্পর্ক? মিসির আলি বড়ই অবাক হলেন। জগতের রহস্যময় ব্যাপার এখনো তাহলে ঘটে। 12 5 বছর পরের কথা। মিসির আলি তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। তার স্ত্রীর নাম নীলু। হাসি খুশি ধরনের একটি মেয়ে। খুব সহজেই অবাক হয়, অল্পতেই মন খারাপ করে, আবার সামান্য কারণেই মন ভালো হয়ে যায়।
ময়মনসিংহে আসার নীলুর কোনো ইচ্ছা ছিল না। আসতে হয়েছে মিসির আলির আগ্রহে। তিনি বারবার বলেছেন, তোমাকে মজার একটা জিনিস দেখাবো। অনেক চেষ্টা করেও সেই মজার জিনিসটি সম্পর্কে নীলু কিছু জানতে পারেনি। মিসির আলি লোকটি কথা খুব কম বলেন। তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে বলেছেন, গেলেই দেখবে, খুব অবাক হবে। নীলু সত্যি অবাক হলো। চোখ কপালে তুলে বলল, এই বাড়িটা তোমার? বলো কি, কে তোমাকে এই বাড়ি দিয়েছে? দিতে হবে কেন? আমি বুঝি কিনতে পারি না? না, পারো না, তোমার এত টাকা নেই। বরকত সাহেব বলে এক ভদ্রলোক দিয়েছেন। কেন দিয়েছেন? ওইটা একটা রহস্য ভেদ করার চেষ্টা করছি। যখন করব তখন জানবে। গভীর আগ্রহে নীলু বিশাল বাড়িটি ঘুরে ঘুরে দেখল। বহুদিন এখানে কেউ ঢোকেনি। ভ্যাপসা পুরনো গন্ধ, দেয়ালে ঘন ঝুল, আসবাবপত্রে ধুলোর আস্তরণ, বাগানে ঘাস হয়েছে হাঁটু উঁচু, পেছন দিকটায় কচু গাছের জঙ্গল। মিসির আলি বললেন, এ তো দেখছি ভয়াবহ অবস্থা। নীলু বলল, যত ভয়াবহই হোক, আমার খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আমি এ বাড়িতে থাকবো। কি বলো? কি যে বলো, এ বাড়ি এখন মানুষ বাসের অযোগ্য। মাস 2 লাগবে বাসের যোগ্য করতে। তুমি দেখো না কি করি। কোমর বেঁধে ঘর বসাতে লাগলো নীলু। তার প্রবল উৎসাহ দেখে মিসির আলির কিছু বলতে মায়া লাগলো। যেন এই মেয়েটি দীর্ঘদিন পর নিজের ঘর সংসার পেয়েছে। আনন্দে উৎসাহে ঝলমল করছে। একদিনের ভেতর মালি লাগিয়ে বাগান পরিষ্কার করলো, বাজার থেকে চাল ডাল কিনে রান্নার ব্যবস্থা করলো। রাতে খাবার সময় চোখ বড় বড় করে বলল, জানো, এ বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়। নীল পাহাড়ের সারি। কি যে অবাক হয়েছি পাহাড় দেখে। পাহাড়ের নাম গারো পাহাড়। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম। মালি বাগানে কাজ করছিল, আমি পাহাড় দেখছিলাম। ভালো করেছ। ও ভালো কথা, বাগানে খুব অদ্ভুত একটা গাছ আছে, ভোরবেলা তোমাকে দেখাবো। কোনো অর্কিড হবে। হলুদ রঙের লতানো গাছ, মেয়েদের চুলে যেরকম বেনি থাকে সেরকম বেনি করা। নীল নীল ফুল ফুটেছে। মিসির আলি তেমন কোনো উৎসাহ দেখালেন না। নীলু বলল, আচ্ছা, এই বাড়িতে থেকে গেলে কেমন হয়? কি যে বলো, ঢাকায় কাজকর্ম ছেড়ে এখানে থাকবো? আমি থাকি, তুমি সপ্তাহে সপ্তাহে আসবে। পাগল হয়েছে নাকি? একা একা তুমি এখানে থাকবে? আমার কোনো অসুবিধা হবে না। আমার এ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করছে না। প্রথম প্রথম এরকম মনে হচ্ছে, কদিন পর আর ভালো লাগবে না। আমার কখনো এ বাড়ি খারাপ লাগবে না। যদি 1000 বছর থাকি তবুও লাগবে না। আচ্ছা, দেখা যাবে, দেখো তুমি। আসলেই তাই হলো। মিসির আলি লক্ষ্য করলেন, এ বাড়ি যেন প্রবল মায়ায় বেঁধে ফেলেছে নীলুকে। ছুটিছাটা হলে সে ময়মনসিংহের আসবার জন্য অস্থির হয়। একবার এলে আর কিছুতেই ফিরে আসতে চায় না। রীতিমতো কান্নাকাটি করে। বিরক্ত হয়ে মাঝে মাঝে তাকে একা রেখেও চলে এসেছেন। ভেবেছেন কদিন একা থাকলে আর থাকতে চাইবে না, কিন্তু তা হয়নি। এ বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকলো। শেষটাই এরকম হলো যে বছরের প্রায় অর্ধেক সময় তাদের কাটে এই বাড়িতে। থাকলে আর থাকতে চাইবে না, কিন্তু তা হয়নি। এ বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকলো। শেষটায় এরকম হলো যে বছরের প্রায় অর্ধেক সময় তাদের কাটে এই বাড়িতে। তাদের প্রথম ছেলেটির জন্মও হলো এ বাড়িতে। ঠিক তখন মিসির আলি লক্ষ্য করলেন, নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয়। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে বলল, জানো, আমাদের এই ছেলেটা আসলে একটা গাছ। মিসির আলি অবাক হয়ে বললেন, এ কথা বলছো কেন? নীলু লজ্জিত স্বরে বলল, এমনি বললাম, ঠাট্টা করলাম। এ কেমন অদ্ভুত ঠাট্টা। নীলু উঠে চলে গেল। মিসির আলি দেখলেন সে ছাদে দাঁড়িয়ে দূরের গাঢ় পাহাড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ভেজা। সে অজানা লতানো গাছটি আরো লতা ছেড়ে অনেক বড় হয়েছে, প্রচুর ফুল ফুটিয়েছে। দিনের বেলা সে ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে যায়।
মিসির আলির অস্বস্তি বোধ হয়, কিন্তু অস্বস্তির কারণ তিনি ধরতে পারেন না। তিনি তার ছেলেকে নিয়েও খুব দুশ্চিন্তা বোধ করলেন। ছেলেটি সবে হামা দিতে শিখেছে, সে ফাঁক পেলেই হামা দিয়ে ছাদে উঠে যায়, চুপচাপ রোদে বসে থাকে। তাকে নামিয়ে আনতে গেলেই হাত পা ছুঁড়ে বড্ড কান্নাকাটি করে। সমাপ্ত। এই ছিল মূলত মিসির আলির অন্য ভুবন। তবে উপন্যাসটি পড়ে আমার যেটা বলা দরকার সেটা হলো, অন্যান্য উপন্যাসে আমরা দেখেছি যে মিসির আলি কখনোই বিয়ে করেননি, তবে এখানে তার স্ত্রী এবং বাচ্চা আছে, যা একদমই আগের এবং পরের গল্পগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ না। হয়তো হুমায়ুন আহমেদ প্রথমে চেয়েছিলেন মিসির আলির এই গল্পটিকে একটি সাধারণ উপন্যাস হিসেবে লিখতে, তবে হয়তো সেটা করা হয়নি। তবে আসল কারণটা আমি জানি না, যদি জানি তাহলে জানাবো। ধন্যবাদ সবাইকে শোনার জন্য।